উপরে চলে গেছে কি হলো এটা 3 কোশ্চেনটা নাই ভাইয়া। নাই বলতে মানে বুকলেটের মধ্যে কোশ্চেন নাই, বাট মার্ক স্ক্রিনে আবার অ্যানসার দেওয়া। ওইটা আর কি আসে না ওইটা, তাহলে এখন বাদ দাও কোশ্চেন নাম্বার 4। তো কোশ্চেন নাম্বার 6 আছে নাকি? 6ও নাই। আচ্ছা এমন হলো কেন? এরকম তো হওয়ার কথা না। আচ্ছা আসিফকে বলবো গ্রুপের মধ্যে যেন ইয়ে দিয়ে দেয়। তোমরা একটা কাজ করবা, যে কোনো এরকম বুকলেট রিলেটেড প্রবলেম থাকলে, যে মার্কস স্কিমে কোনো নাম্বারিং এর প্রবলেম আর বুকলেট এরকম প্রবলেম থাকলে গ্রুপে আসিফকে ট্যাগ দিয়ে ওর মেনশন দিয়ে ওরকম বললেই ও কারেকশন দিয়ে দিবে, বুঝছো? তো তাহলে কোশ্চেন নাম্বার 4 আর 7 কি বলে 6, তাহলে কোশ্চেন নাম্বার 4 এন্ড 6 এই দুইটা কোশ্চেন লাগবে। আচ্ছা ওকে, সো এখন কোশ্চেন নাম্বার 7 এর প্রবলেম। সিটা বুঝায় দাও। ওকে 7 এর বি তেও প্রবলেম আছে, সি তেও প্রবলেম আছে, দেখাচ্ছি দুটাই। তো কি বলতেছে এখানে, a sample of wood is tested under the following instrument arrangement। আর কি বলছে, wood sample, দেখো wood স্যাম্পলটা মাঝে দিয়ে চিকন করা ওই এক্স যেখানে, তো বিম এন্ড ক্ল্যাম্প আর ক্ল্যাম্প, তো তাহলে উপরে আর নিচে দুইটা ক্ল্যাম্প দিয়ে এরকম আটকায় রাখা আছে এই উডেন স্যাম্পলটাকে। দেন নিচে একটা লাইট প্ল্যাটফর্মের উপরে এরকম আমাদের মনে হয় কতগুলি ম্যাস অ্যাড করা হয়, সামথিং লাইক দিস। তো বলতেছে কি, the wood sample is clamped securely to a supporting beam। তো তাহলে উপরে ওরকম একটা ক্ল্যাম্পের সাথে কি করে দিছে, আটকায় দিছে। a light platform is suspended, যে এটা ঝুলাই দিছে from the wooden sample using another clamp, এই যে আরেকটা ক্ল্যাম্প দিয়ে নিচে এই লাইট প্ল্যাটফর্মটা ঝুলাই দিছে। the dimensions of the wood sample at x are known, যে ওই পয়েন্ট x এ যে এই জায়গাটায় ডাইমেনশন আমরা জানি। masses of 2 kilogram are added to the platform during the testing process। তো টেস্টের সময় ওই লাইট প্ল্যাটফর্মে 2 কেজি 2 কেজি করে করে আমরা ম্যাস অ্যাড করব। তো এখন বলতেছে যে the wood sample x breaks, যখন নাকি কি হয় ব্রেকস অ্যাট x, যখন নাকি 84 কিলোগ্রাম ম্যাস ঝুলানো হয়েছে। তো এখন ক্রস সেকশনাল এরিয়া দেওয়া, তো বলতেছে আলটিমেট টেনসাইল স্ট্রেংথ এত, এটা বের করতে। তো এটা তো পারছো সবাই, এটা আমাদের ফোর্স বের করব ওয়েট থেকে, আর এরিয়া তো জানি, তো ফোর্স বাই এরিয়া করলে পরে আমরা কি পেয়ে যাব, স্ট্রেস পেয়ে যাব। সো দ্যাট ইজ দা ব্রেকিং স্ট্রেস, তো এটাই কি আলটিমেট টেনসাইল স্ট্রেংথ। বি নাম্বারে প্রবলেম, বি নাম্বারটা কি বলতেছে, explain why this method of testing may produce a larger value than the true ultimate tensile strength। কেন বলতো প্রভা? বিকজ এখানে কি আমাদের ক্রস সেকশনাল এরিয়াটা বাকি জায়গাগুলি থেকে চিকন না, তো যেখানে তোমার ক্রস সেকশনাল এরিয়াটা চিকন, তো এটার জন্য তোমার স্ট্রেস ইকুয়াল টু কি, ফোর্স বাই ক্রস সেকশনাল এরিয়া। তো ক্রস সেকশনাল এরিয়া যত ছোট হবে তোমার স্ট্রেসের ভ্যালু তত বড় আসবে না, ঠিক আছে? তো এই জিনিসটার জন্য যে ওই জায়গাটা যেহেতু চিকন, তো এর জন্য এরকম এই টেস্টিং মেথডের জন্য একটা বড় রিডিং আসতেছে দেন দা ট্রু আলটিমেট ভ্যালু। ওকে, সি নাম্বারটা অনেক জনের প্রবলেম। তো বলতেছে এক্সপ্লেইন হোয়াই দা উড স্যাম্পল ইউজড ফর দিস টেস্ট হ্যাভ দা শেপ শোন। তো এখন এইখানের মধ্যে আমাদের বলতেছে উড স্যাম্পল যেটা টেস্ট করা হচ্ছে, ওকে, যে explain why the wood sample used for this test has the shape shown, যে এরকম শেপে কেন ইউজ করা হয়েছে। তো এখন এখানের মধ্যে রিজনটা কি, দেখো আমাদের উপরে আর নিচে কি করা লাগবে, ওরকম ক্ল্যাম্প করা লাগবে। এন্ড এই জায়গাটার মধ্যে যেখানের মধ্যে কি করা, আমরা কি করতে চাইতেছি, উডের আসলে তার আলটিমেট স্ট্রেংথ কত, যে সে ম্যাক্সিমাম কত ফোর্স পর্যন্ত নিতে পারে, এই জিনিসটা আমরা টেস্ট করতেছি। তো এখন এটার জন্য দাঁড়াও এক মিনিট, 2b না 2b এর 7, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, ফার্স্ট অফ অল explain why the value for the sample may be lower। তো ওখানের মধ্যে কাজটা কি,
the required mass may have been between 82 and 84 kg. The mass is added in 2 kilogram. Required mass may have been between 82 and 84 kilogram, or required mass may have been less than 84 kilogram, may need less than 2 kg extra. So তাহলে এখানের মধ্যে যেটা বলতেছে যে আমাদের ম্যাসটা আসলে আরো কম লাগতে পারতো ভাঙার জন্য, কিন্তু এখানের মধ্যে এই জিনিসটা কি হয়েছে, যেহেতু এরিয়ার ভ্যালুটা আমাদের ছোট, তো এটার জন্য কি হবে, আমাদের ফাইনাল ভ্যালুটা যে আলটিমেট টেনসাইল স্ট্রেংথের ভ্যালুটা বড় আসছে। দেন এখানের মধ্যে কাজটা কি, যে ওই শেপে কেন ইউজ করা হয়েছে, যে এরকম শেপে কেন আমাদের উডটাকে ইউজ করা হয়েছে। তো এখানে আমাদের রিজনটা কি, যে একদম সেন্টারে, যে আমরা একদম মাঝখান দিয়ে ভাঙতে চাই, তো এটার জন্য কি একদম সেন্টারে আমাদের ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্ট্রেস অ্যাপ্লাই করতে হবে। তো এর জন্য সেন্টারটা কি করে দেওয়া হয়েছে, এরকম চিকন করে দেওয়া হয়েছে। সো ইট ব্রেকস ইন দা রাইট প্লেস। যে এই জায়গাটায়, যে তোমাদেরকে এমন একটা টার্ম বলছিলাম কাবিও, নেকিং, যে নেকিং টার্মটা কি, যে এই এরকম একটা জায়গা, যে এই জায়গাটা এরকম চিকন হয়ে যায়, হ্যাঁ, ওই জায়গাটার মধ্যে কি হবে, আমাদের অবজেক্টটা ভেঙে যাওয়ার টেন্ডেন্সি থাকবে সবচেয়ে বেশি। কেন? বিকজ যে জায়গাটা চিকন হয়ে গেছে ওখানের মধ্যে স্ট্রেসটা কি পড়বে, সবচেয়ে বেশি পড়বে, তাই না কাবিও? তো তাহলে ওই জিনিসটার জন্য। তো এখানের মধ্যে আরেকটা কি, যেটা বললাম যে ওয়াইড এন্ড, যে উপরে নিচে ওয়াইড করা কেন, বিকজ ওইটা যেন কি করতে পারে, ওই যে আমাদের দুইটা ক্ল্যাম্প দেওয়া আছে না, ওই দুইটা ক্ল্যাম্প যেন সুন্দর মতো সাপোর্ট করতে পারে। এরপর যেটা বললাম যে ন্যারো ইন দা সেন্টার বিকজ ব্রেকিং ফোর্স প্রপোর্শনাল টু এরিয়া। তো তাহলে যত চিকন হবে তত কম ফোর্স লাগবে, যত মোটা হবে তত আরো বেশি ফোর্স লাগবে ভাঙার জন্য, তেমন টাইপের। এই যে সো আ স্মলার ফোর্স উড বি রিকোয়ার্ড টু ব্রেক ইট। আর না হলে যদি অনেক মোটা একটা কাঠ ইউজ করতাম, যে পুরো একটা ইউনিফর্ম একটা উড ইউজ করলাম, তো তখন কি হবে, এটা আমাদের ভাঙতে কষ্ট হবে, বুঝছো, যে অনেক লার্জ অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করতে হবে, যেটা কি আমাদের ল্যাবের মধ্যে অ্যাপ্লাই করতে আমরা নাও পারি। যে আমাদের 2 কেজি করে তো ম্যাস অ্যাড করতেছি, তো আমাদের এত ফোর্স কখনোই, বা এত ফোর্স নরমাল ল্যাবরেটরিতে অ্যাপ্লাই করা পসিবল হবে না, বুঝতে পারছো? তো এর জন্য মাঝে দিয়ে চিকন করে দিছে কেন, তাহলে যেন ওই জায়গাটায় স্ট্রেসটা কনসেন্ট্রেটেড থাকে, তো ওই জায়গাটায় যেন অবজেক্টটা কি করতে পারে, ইজিলি ভাঙতে পারে, বুঝতে পারছো রাফি? জি ভাইয়া। ওকে, তো এই কোয়েশ্চেন নাম্বার 7 এ কি ডি তো পারছো নাকি? The samples of wood of the same type are not entirely uniform. What should be done to ensure reliable results are obtained when carrying out the test? তো তাহলে এটার জন্য কি করবে? Repeat and average, identify anomaly, then repeat করে চেক করবে। এরপরে কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 8 এ কোনো প্রবলেম আছে? ওকে, কোয়েশ্চেন নাম্বার 8, 9, 10, 10 এর এ পার্টটা আসে নাই না বাবা, 10 এর এ পার্টটা মিসিং, তো এই জিনিসটা বলবা গ্রুপে। কোয়েশ্চেন নাম্বার 11, question number 12, question number 13, ওকে, একবারে সবারই 14 এ প্রবলেম, ঠিক আছে। তো তাহলে কোয়েশ্চেন নাম্বার 14 এ কি বলছে দেখো, a slinky is a long spring
মেড অফ মেটাল, তো একটা মেটাল দিয়ে বানানো এরকম লম্বা একটা স্প্রিং। ওকে, তো এখন এটার মধ্যে কাজটা কি, ওয়ান এন্ড অফ দ্য স্লিং ইজ ফিক্সড টু আ সিলিং, তো এখন সিলিং এর এক এন্ডে এরকম স্লিংকিটা ফিক্স করা, দেন এরকম ভাবে স্লিংকিটাকে হ্যাং করে রাখা হয়েছে। The force acting on the slinky was varied using hanging weights from the other end. So the graph shows the results. So it's a length, initial length হলো এত, দেন কি হইতেছে, যত ফোর্স বাড়াইতেছে তত লেন্থ বাড়তেছে। তো এই জিনিসটা পারছো সবাই, এখানের মধ্যে কারোর কোনো সমস্যা নাই, যে লেন্থ তো জিরো হবে না, বাট এই যে অরিজিনাল লেন্থ থেকে যত ফোর্স এক্সার্ট করতেছে তত কনস্ট্যান্ট রেটে কি হইতেছে, লেন্থ ইনক্রিজ করতেছে, মানে এক্সটেনশন হচ্ছে, তো তার মানে স্লো বে করতেছে। দেন স্টিফনেস বের করছে এটা গ্রেডিয়েন্ট থেকে, এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না, যে 1 বাই গ্রেডিয়েন্ট করলে আমরা কি পাবো, স্টিফনেসটা পাবো। এরপরে A3 ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি, যখন নাকি এত ফোর্স অ্যাপ্লাই করছে, সো তখন কি আমাদের স্টিফনেস জানো, তো তাহলে হাফ ইনটু কে, যে আমাদের নরমালি ফর্মুলা কি, হাফ ইনটু ফোর্স ইনটু এক্সটেনশন, তো তাহলে হাফ ইনটু ফোর্স তো আমাদের 0.7, আর এটা কি এক্সটেনশনের জায়গায় এটা লেখা যায় না কাবিও, জি ভাইয়া। তো তাহলে হাফ এফ স্কয়ার বাই কে, এই ফর্মুলা দিয়ে আমরা ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি বা ইলাস্টিক স্ট্রেইন এনার্জিটা বের করতে পারবো। মেইন প্রবলেমটা হলো কোশ্চেন নাম্বার বি তে, বি এর 3 স্পেসিফিক্যালি। তো এখন এখানের মধ্যে কাজটা কি বলতেছে দেখো, the photograph shows the part of the slinky hanging from the person's hand. তো এখন মানুষের হাত থেকে ওরকম ঝুলে আছে, এরকম স্লিংকিটা দেখাইছে। ব্যাপারটা খেয়াল করো যে তোমার এই যে তোমার পুরো স্লিংকিটা, ওকে, তো ফার্স্টে বলতেছে explain why there are the coils are extended more at the top than at the bottom. তো এই জিনিসটা কেন বলতে পারবা কাবিও? উপরের কয়েলস গুলো নিচেকে সাপোর্ট করে রাখছে, নিচের কয়েলস গুলাকে। এক্স্যাক্টলি, যে উপরের কয়েলগুলো কি করতেছে, নিচের কয়েলগুলোর ওয়েটকেও সাপোর্ট করে রাখতেছে, সো তাহলে তারা কি পাইতেছে, এক্সট্রা একটা ডাউনওয়ার্ড ফোর্স পাচ্ছে, দ্যাটস ওয়াই দে আর এক্সটেন্ডেড। ভেরি গুড। এরপর বলতেছে কি, যে মার্ক এন্ড লেবেল দ্য অ্যাপ্রক্সিমেট পজিশন ফর সেন্টার অফ গ্র্যাভিটি। সো এখন দেখো লোয়ার পোরশনে কিন্তু আমাদের ম্যাসটা কনসেন্ট্রেটেড বেশি, যে উপরে কিন্তু কয়েলগুলি দূরে দূরে, তো তাহলে সেন্টার অফ গ্র্যাভিটিটা কিন্তু এরকম লোয়ার হাফের এই দিকে হবে, বুঝছো, এরকম নিচের সাইডে এরকম একটা সাইডে সেন্টার অফ গ্র্যাভিটিটা হবে, বুঝছো? ওকে, এরপরে এখন এই জায়গাটায় সমস্যা সবার, কি সমস্যা দেখি এখানের মধ্যে খেয়াল করো। A ball is dropped from the same height at the same time as the top of the slinky is released. তো তাহলে হাতে বল ছিল আর একটা স্লিংকি ছিল, তো দোনোটাকে কি করা হয়েছে, একই সময় রিলিজ করা হয়েছে। এখন the photograph shows what happens. তো দোনোটাকে একই সাথে ছাড়া হয়েছে, কিন্তু টপ অফ দ্য স্লিংকিটা কি করলো, টপ অফ দ্য স্লিংকিটা তাড়াতাড়ি করে বটম অফ দ্য স্লিংকির কাছে চলে গেছে, যে বলের আগে স্লিংকিটা ওরকম নিচে নেমে গেছে এমন লাগতেছে। সো হোয়াট ইজ দ্য রিজন? তো এখন এখানের মধ্যে বলতেছে, বাই কনসিডারিং দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য টপ অফ কয়েলস অফ স্লিংকি এক্সপ্লেন ওয়াই দে ফল ফাস্টার দ্যান দ্য বল। তো তাহলে এখানের মধ্যে যেই কথাটা একটু আগে কাবিও বলছিল, যে কেন তার উপরে এক্সটেন্ডেড ছিল, বলতো? বিকজ তারা এই বটম কয়েল গুলার ওয়েটটাকেও কি করতেছে, সাপোর্ট করতেছে, তাই না প্রভা? তো তাহলে এই যে বটমের কয়েল গুলার ওয়েট গুলাকেও যে সাপোর্ট করতেছে, সো দে আর গেটিং হোয়াট, দে আর গেটিং অ্যান এক্সট্রা ডাউনওয়ার্ড ফোর্স। তো তাদের নিজেদের তো অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য নিচে নামবেই, উল্টা কি আছে, এই যে তারা এক্সটেন্ডেড ছিল বেশি, তো এর জন্য তাদের মধ্যে কি আছে, একটা ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি আছে না, তো ইলাস্টিক পটেনশিয়াল এনার্জির জন্য দ্য টপ অফ দ্য কয়েল রিসিভস অ্যান এক্সট্রা ডাউনওয়ার্ড ফোর্স, যে ওইরকম আমাদের একটা টেনশন ফোর্স সে কি পাচ্ছে, নিচের দিকে ফিল করতেছে, যে এতক্ষণ তো সে এক্সটেন্ডেড ছিল, তো এখন এক্সটেনশনটাকে তো জিরো বানাইতে চাবে, যে কয়েলটা তো আসলে এরকম,
স্লিংকি নরমালি এরকম থাকে, তাকে এক্সটেন্ড করে সে না কি করা হয়েছে, এরকম লম্বা করা হয়েছে। তো যখন নাকি তাকে এক্সটেন্ডিং ফোর্সটাকে যখন ছেড়ে দিব, সে তখন কি করবে, এক্সট্রা একটা টেনশন কাজ করবে না, তাহলে যেন সে তার আগের পজিশনে যাইতে পারে নাকি। হ্যাঁ। তো তাহলে এখানের জন্য তারা বলতেছে এটা কত নাম্বার কোশ্চেন যেন 14। এটা তো আবার ওই নাম্বারিং করা ছাড়াটা ওপেন করছে, ঠিক আছে সমস্যা নাই। এই যে এখানে কি হলো, C3 এর অ্যান্সার এখানে নাই নাকি, এটা কোনটা? আচ্ছা এটা তো বি এর, সরি। ওকে, তো তাহলে যে জিনিসটা বললাম যে বলের শুধু কি আছে, ওয়েট আছে, তো তাহলে বলটা কি করবে, হ্যাঁ হ্যাঁ ওই জিনিসটা ঠিক করাটা এখনো আমি ওপেন করি নাই আর কি। তো এটা আমার কাছে আগেরটা আছে, ওইটা এখনো নিতে হবে আর, বুঝছো। তো তাহলে এখানের মধ্যে ফার্স্ট এর কাজটা কি, যে বলের শুধু কি কাজ করতেছে, ওয়েট কাজ করতেছে। তো তাহলে বলটা শুধু কি করবে, গ্র্যাভিটির জন্য অ্যাসেলারেট করবে। টপ অফ কয়েলস অ্যাক্টেড বাই ওয়েট এন্ড অলসো অ্যাক্টেড বাই দা টেনশন ফোর্স। তো তাহলে টপ অফ দা স্লিংকির কি আছে, একটা এক্সট্রা টেনশন ফোর্স আছে। তো তাহলে তার কি হবে, রেজাল্টেন্ট ফোর্সটা বেশি নাকি, প্রভা। তো তাহলে তার উপর কি কাজ করবে, অ্যাসেলারেশনটা বেশি কাজ করবে, কার, স্লিংকির জন্য। তো স্লিংকের জন্য যদি অ্যাসেলারেশনটা বেশি হয়, তো তাহলে ইট উইল মুভ ফাস্টার ডাউন দেন দা বল। বুঝতে পারছো এখন রাফিন? ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 15। 15 এর সি তে প্রবলেম। ওকে, 15 এর সি তে কি বলতেছে, the steel cable contains 6 strands। কেবলের ভিতরে 6টা কি আছে, স্ট্র্যান্ড আছে, মানে আরো 6টা এরকম সুতা আছে। কেবল মানে হলো আউটার কোটিং যেটা। তো 1 2 3 4 5 6। তো ওই কেবলটা কয়টা স্ট্র্যান্ড দিয়ে বানানো, 6টা স্ট্র্যান্ড দিয়ে বানানো। আর প্রতিটা স্ট্র্যান্ডের ভিতরে কয়টা করে ওয়্যার আছে, প্রতিটা স্ট্র্যান্ডের ভিতরে 37টা করে ওয়্যার আছে। তো এখন বলতেছে সাজেস্ট ওয়াই দিস ইজ প্রেফার্ড টু আ সিঙ্গেল পিস অফ স্টিল, যে আমরা একটা সিঙ্গেল পিস অফ স্টিল ইউজ না করে এরকম এতগুলি, একটার ভিতরে আরেকটা, আরেকটার ভিতরে আরেকটা, এরকম কেন দিচ্ছি, তাহলে যেন কি হয়, আমাদের একটা দুইটা ওয়্যার যদি কি হয়ে যায়, ব্রেকও হয়ে যায়, বাকি পুরা কেবলটা যেন কাজ করা বন্ধ না করে দেয়। বুঝতে পারছো রুভা, যে এখানের মধ্যে কাজটা কি, এরকম যে গ্রেটার ফ্লেক্সিবিলিটি, যে ড্যামেজটা কি হবে, স্ট্র্যান্ডের মধ্যে লিমিটেড থাকবে, পুরা কেবল জুড়ে যেন কি না হয়, নষ্ট না হয়ে যায় বা ড্যামেজ না হয়ে যায়। বুঝছো? এরপরে এটা তোমরা এর মধ্যে কি বলে, ইউনিট 3 এর মধ্যে এটা পাবা। তোমাদেরকে ওই এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশনের পিডিএফটা কি দিছিলাম নাকি? আচ্ছা তোমাদেরকে দিব। ওকে, 16 question number 17। ওকে, সো 17 18 19 20 এগুলাতে কারো কোনো প্রবলেম আছে? 20 তে প্রবলেম আছে। 20D। ওকে, 20 ডি তে। সো তাহলে 17 18 19 এগুলাতে কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, তো 20 ডি তে কি প্রবলেম দিতে চাইছে, এটা কি দেখি। আচ্ছা, এটা দেখো, তোমার ফোর্স ভার্সেস এক্সটেনশন হলে কি করতা,
আনিসা, যে ফোর্স ভার্সেস এক্সটেনশন যদি হইতো এন্ড তোমার পার্মানেন্ট একটা এক্সটেনশন যদি হইতো, ফার্স্টে কি, ফার্স্টে লিনিয়ার, যে এতক্ষণ পর্যন্ত কি আছে, লিমিট অফ প্রপোর্শনালিটির মধ্যে আছে, দেন কি করছে, কার্ভ হয়ে গেছে, মানে কি হুক স্লো ওবে করা বন্ধ করে দিল। তো এখানে কি প্লাস্টিক ডিফরমেশন হয়ে গেছে না আনিসা? এখন হ্যাঁ যখন ভাইয়া। নাকি তুমি তাকে রিলিজ করবা, সে কি করবে, পার্মানেন্ট একটা ডিফরমেশন দেখাবে নাকি? তো এটা হলো তোমার এক্সটেনশনের সময়, এটা হলো তোমার রিলিজ করার সময়। তো দেয়ার ইজ আ পার্মানেন্ট ডিফরমেশন, রাইট? এখন এটা তোমার কি গ্রাফ, এটা এখানে থাক। এখন এটা তোমার কি গ্রাফ, লেন্থ ভার্সেস ফোর্স গ্রাফ। তো এখন যখন নাকি তুমি ফোর্স এক্সার্ট করতেছো, জিনিসটা দেখো, যখন নাকি তুমি ফোর্স এক্সার্ট করতেছো, লেন্থটা লিনিয়ারলি বাড়তেছে, কিন্তু কি হবে, আমরা ইলাস্টিক লিমিটটাকে এক্সিড করে চলে যাব না নাকি আনিসা? হ্যাঁ ভাইয়া। তো ইলাস্টিক লিমিটটাকে এক্সিড করে চলে গেলে তো তখন কি হবে, এরকম ফোর্স অল্প একটু বাড়াবো, কিন্তু এর জন্য লেন্থটা কি হবে, বেশি বেড়ে যাবে নাকি? জি ভাইয়া। তো এখন সিম্পলি আমরা এই গ্রাফটাকে উল্টায় আঁকতেছি, যে অ্যাক্সিসটাকে উল্টাই দিতেছি, যে ইনভার্স গ্রাফ করে না ওরকম। তো এখন এই পয়েন্ট থেকে যদি তুমি তাকে রিলিজ করো, সে কি তার অরিজিনাল লেন্থে ফেরত আসতে পারবে? অরিজিনাল লেন্থে তো আসতে না। পারবে না, বিকজ আমরা পার্মানেন্ট একটা ডিফরমেশন করাইছি। সো দিস, তো এইখানের মধ্যে আসবে। তো ইনিশিয়াল লেন্থ হলো এইটা, ফাইনাল লেন্থ হলো এইটা। So there is what? This is the permanent deformation. বুঝতে পারছো? জি ভাইয়া, ক্লিয়ার। রাফিন, ক্লিয়ার হইছে? ওকে। তো তাহলে এটা ছিল কোশ্চেন নাম্বার 20D। এরপরে 21, আচ্ছা আনিসার কোনটায় কোনটায় যেন ছিল, 22 তে ছিল, 22 তে কিসে, 22C। Suggest how the elastic properties of the waistband help in keeping the trousers in place. তো এখন এখানে আমাদের কাজটা কি, যে দেখো, yes it is not obeying Hooke's law, but what it is doing, তুমি ফোর্স এক্সার্ট করতেছো, সে এক্সটেন্ড করতেছে, যে আমরা ওরকম ইলাস্টিক ট্রাউজার পরি না, তো ইলাস্টিক ট্রাউজার যারা নাকি নেয়ার বাঁধতে পারে না, তারা কি করে, এরকম ইলাস্টিক প্যান্ট পরে। তো ওটার মধ্যে কাজটা কি করি আনিসা, যে এই ইলাস্টিকটাকে টান দিয়ে আমরা কি করব, আমাদের নিজেদের উইডথ মতো ঠিক মতো প্রথমে পরবো, দেন ওটাকে রিলিজ করে দিলে কি করবে, দ্যাট উইল কাম ব্যাক টু দা অরিজিনাল লেন্থ, তাই না? তো তাহলে এটা যেন কি না হয়, ইলাস্টিক প্রপার্টিটা এখানের মধ্যে করতেছে এটা কি, যে সিন্স ইট ইজ অলওয়েজ কামিং ব্যাক টু দা অরিজিনাল পজিশন, তো এটা ওই ট্রাউজারটাকে কি করতে দেয়, লম্বা টাইম ধরে ইউজ করতে দেয়, এমন টাইপের কিছু হবে। দেখি, এটা গেল, elastic tries to return to the original length, so there will be tension or applied একটা ফোর্স থাকবে, যেটা কি করবে, তাকে আগের পজিশনে নিয়ে আসার ট্রাই করবে। বুঝতে পারছো? যে তাহলে it will keep the trousers in shape, যে অনেক দিন ধরে এটাকে ইউজ করা যাবে, এমন টাইপের ব্যাপার। ঠিক আছে, বুঝছি ভাইয়া। এটা গেল 22, 23 তে প্রবলেম নাই, 24 এ প্রবলেম নাই, 25 এ প্রবলেম। ওকে ওকে, 25 এই হাড্ডিগুলো নিয়ে। ওকে, কর্টিক্যাল বোন আর ট্র্যাবিকিউলার বোন, কি যে পড়ে বায়োলজিতে, এগুলো তো পড়তে গেলে কেমন দাঁত দাঁত ব্যথা করে। আচ্ছা, তো কি বলতেছে এখানে, কর্টিক্যাল বোন আর ট্র্যাবিকিউলার বোন, তো এই দুটা কি, দুইটা এরকম স্ট্রেস ভার্সাস স্ট্রেইন গ্রাফ শো করছে। দেখো, কর্টিক্যাল বোনের স্টিফনেস কি অনেক অনেক হাই, অনেক হাই ইয়াং মডুলাস, তাই না? যে বলতে গেলে যতই ফোর্স এক্সার্ট করো না কেন, বলতে গেলে সে ডিফর্মই করে না। আর ট্র্যাবিকিউলার বোন কি
ভেরি ফ্লেক্সিবল, যে অল্প একটু স্ট্রেসে অনেক লম্বা একটা স্ট্রেন দেখায়, এমন টাইপের ব্যাপার। তো এখন এখানের মধ্যে কাজটা কি, B3 তে প্রবলেম না, এই যে B3 এর এই ক্যালকুলেশনের এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে করা আছে আগের ব্যাচের ওইটার জন্য, এখানের মধ্যে বুঝাই দেয়, খেয়াল করো প্রভা। ফার্স্ট অফ অল, তুমি 90 কেজির একজন মানুষ, এক পায়ের উপরে দাঁড়ায় আছো, প্রথমে তোমার ওয়েট কত, ওয়েটটা বের করলাম। তো এই ওয়েটটাই কি, যে ফোর্সটা তুমি এক্সার্ট করবা তোমার হাড্ডির উপরে নাকি প্রভা? ওকে, সো এখন তোমার এরিয়া অফ দা ফিমার কত, এইটা। তো এখন দিস ইজ দা ওয়েট অফ দা পারসন, এটা একটা মানুষের ওয়েটের ভ্যালু, এইটা আমরা আলাদা করে রাখছি। এখন আমরা কি করতেছি, এখন আমরা একটু আগে কি করছিলাম, এই যে এখানের মধ্যে দেখো টেবিলের মধ্যে আমাদেরকে দিয়ে দিচ্ছে না যে ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস কতটুকু নিতে পারে, কত 170 মেগাপ্যাসকেল। তো তাহলে এই যে 170 মেগাপ্যাসকেল হলো আলটিমেট স্ট্রেসের ভ্যালু, আর এরিয়াটা কত 3.7 ইনটু 10 টু দি পাওয়ার -4। সো তাহলে ম্যাক্সিমাম কত ফোর্স উইথস্ট্যান্ড করতে পারে, 62,900 নিউটন ফোর্স উইথস্ট্যান্ড করতে পারে। তো এটা কি, ওই হাড্ডি ম্যাক্সিমাম এত উইথস্ট্যান্ড করতে পারবে। আর একটা 90 কেজি মানুষের ওয়েট কত 882.9। তো তাহলে একটা 90 কেজি মানুষের ওয়েটের তুলনায় ওই হাড্ডিটা কত বেশি ফোর্স উইথস্ট্যান্ড করতে পারে। তো কি করব, তাদের দুজনের রেশিও বের করব নাকি। তো তাহলে the maximum force that can be withstand by the bone divided by the weight of a 90 kg person, so তাহলে কত আসে 71। তো তার মানে কি, ওখানে যেটা বলছে যে approximately 70 times the weight of the person withstand করতে পারে। তো তাহলে এটা কি ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ওকে, সো রাফিনের নাম্বার 4 টায় প্রবলেম, নাম্বার 4 এর এখানে কি বলছে, it is stated in a textbook that femur can support about 30 times a person's weight। আমরা মাত্র ক্যালকুলেট করলাম 70 টাইমস, কিন্তু এখন টেক্সট বুকে লেখা 30 টাইমস। তো এখন এটা কেন, বিকজ explain how the structure shown in the diagram would account for the difference in the calculated value। প্রথম কথা হলো পুরাটা তো আমাদের ইউনিফর্ম শেপ না নাকি রাফিন, আমাদের তো ক্রস সেকশনাল এরিয়া সব জায়গায় সেম না, এটা হলো একটা ব্যাপার। দেন দেখো এখানের মধ্যে কি শুধু তো কর্টিক্যাল বোন না, এখানের মধ্যে কি আমাদের কি আছে, ট্র্যাবিকিউলার বোনও আছে নাকি। তো ট্র্যাবিকিউলার বোনের তো ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেংথের ভ্যালু কম। তো তাহলে এই দুইটার যেহেতু মিক্সচার থাকবে, তো এর জন্য কি হবে, ম্যাক্সিমাম যেই ফোর্সটা উইথস্ট্যান্ড করতে পারবো এটা কি হবে, কমে যাবে। আমরা যদি এখানের মধ্যে যাই, এই যে পার্ট ইজ ট্র্যাবিকিউলার, যে কিছু পার্ট কি আছে ট্র্যাবিকিউলার বোন, যেটা কি উইকার, or the effective area of cortical bone is less। তো তাহলে ম্যাক্সিমাম ফোর্স যেটা উইথস্ট্যান্ড করতে পারবো এটা কি হবে, কম হবে। বুঝতে পারছো, যে 70 টাইমস যে ক্যালকুলেট করছিলাম ওটা পুরোটা পারবে না, পারবে কি এর থেকে কম। ওকে রাফিন, ওকে। তো এখন কোশ্চেন নাম্বার 26 এর A2 তে প্রবলেম না, ভাইয়া অ্যানসার মিলে না। অ্যানসার মিলে না, ওকে দেখি। সো 26 এর A2, 26 এর B2, 26 এর B3। ওকে দেখি পুরো কোশ্চেনটা কি হইছে, এটা অ্যানসার মিলে না। The photograph shows a marble launcher। ওকে, তো আমাদের এখন গুল্লি খেলা শিখাইতেছে। এই যে মার্বেল নিব এখানের মধ্যে, চ্যানেলের মধ্যে রাখবো, দেন কি হবে, পেগের এখানের মধ্যে রাবার ব্যান্ডটাকে টেনে ধরে রাখবো। তো রাবার ব্যান্ডটাকে যত টানবো তত ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি স্টোর করবে, ছেড়ে দিলে পরে তখন মার্বেলটাকে অনেক জোরে ধাক্কা দিবে আর কি, এরকম। আচ্ছা, তো এখন এই যে আমরা যত নাকি এই যে ব্লক অফ উডটা দিয়ে, যে ব্লক অফ উডটাকে যত পিছে টানবো, মেশিনটার ওয়ার্কিং মেকানিজম বুঝছো, কি করবে, এই চ্যানেলের এখানে প্রথমে মার্বেলটা রাখলো, দেন ব্লক অফ উডটাকে, এই যে ব্লক অফ উডটাকে পিছের দিকে টানবে, এই যে ডায়াগ্রামে টুয়ার্ডস রাইট, যত টানবে তত কি হবে, ওই
রাবার ব্যান্ডটা তত এক্সটেন্ড হবে। তো যখনই নাকি ব্লক অফ উডটাকে রিলিজ করে দেব তখন কি হবে, এই টেনশনের জন্য রাবারটা আগের পজিশনে যাবে, তো তখন একটা গুলির মতো কি করবে, মার্বেলটাকে ছুঁড়ে মারবে, লঞ্চ করবে আর এমন টাইপের ব্যাপার। এটা বুঝা দিয়ে আমাদের কোনো কাজ নেই, জাস্ট এমনি বললাম। তো এখন এখানের মধ্যে কাজটা কি, টু লোড, pull the block of wood backward, stretching the rubber band, place a marble into the channel, to launch, release the block, so it is pulled forward by the rubber band, pushing the marble into the channel. Okay. So A number, the graph shows a result of the experiment to investigate the properties of rubber band. কি হয়েছে, force versus extension গ্রাফ দেওয়া, ভালো কথা। তো A1 এ বলতেছে কি, the diagram shows the arrangement of the rubber band when it is stretched ready to launch a marble. The unstretched length of the rubber band is 10 centimeter. তো তাহলে আনস্ট্রেচড লেন্থ, যে রাবার ব্যান্ডটার উপরে যখন কোনো ফোর্স এক্সার্ট করা হয়নি তার লেন্থ হলো কত, 10 সেন্টিমিটার। এখন তাকে টেনে কতটুকু করা হয়েছে দেখো তো আনিসা, 6.7 6.7, তো তাহলে লেন্থ কত, 13.4 তো তাহলে লেন্থ হলো 13.4, তো এক্সটেনশন হলো কতটুকু, 3.4, তো তাহলে এক্সটেনশন হলো কত, 3.4 সেন্টিমিটার। তো এখন বলতেছে টেনশনের ভ্যালুটা কত, টেনশনের ভ্যালু শো করতে বলছে আর কি। সো তাহলে 3.4 টা কোথায় হবে, এটা 3, সো তাহলে এটা 3.4, তো দুইটা এখানে মধ্যে কত হয়ে যাবে, এই পয়েন্ট দিয়ে এরকম একটা কিছু, এটা কত 3.15 or 3.1 or 3.2, যেটাই বলো যে কোনো একটা বলতে পারবো। তো তাহলে দিস ইজ অ্যাবাউট এত, এই জিনিসটা আমরা গ্রাফ থেকে বের করলাম। ওকে, তো এটা গেল প্রথম জিনিস। এরপরে এখানে কি বলতেছে যে এটা তোমার অ্যানসার মিলতেছে না, a student uses the graph to obtain an approximate value for the energy stored before launching, show that 0.06 joule is a reasonable approximate value। তা আমরা area under the graph বের করব নাকি আনিসা? হ্যাঁ ভাইয়া। এখন area under the graph আমরা যদি করি, কাউন্টিং দ্য নাম্বার অফ স্কয়ার করব, বাট এখানের মধ্যে আমাদের কত বললে ইজি জায়গা আছে। কেমন ইজি জায়গা, এই রিজিয়নটা যদি তুমি নাও, এই রিজিয়নটা কি একটা ট্রাপিজিয়াম ধরা যায় নাকি, এই রিজিয়নটা একটা ট্রাপিজিয়াম। ওকে, দেন এই রিজিয়নটা আরেকটা ডিফারেন্ট ট্রাপিজিয়াম, এই রিজিয়নটাকে একটা ট্রায়াঙ্গেল ধরতে পারো, এই রিজিয়নটাকে আরেকটা ট্রাপিজিয়াম ধরতে পারো নাকি, অ্যাপ্রক্সিমেশন তো। তো তাহলে এরকম একটা ধরলাম ফর নাও, দেখি কি হয়। ভাইয়া এটা 3.4 সেন্টিমিটার নিব না, কারণ বছর লঞ্চিং এর সময় সো যতটুকু এক্সটেনশন হইছে। লঞ্চ করার আগ পর্যন্ত তো এটা তো পুরাটাই, যে যতক্ষণ পর্যন্ত ফোর্স বাড়াইছো ততক্ষণ পর্যন্ত তো লঞ্চ করো নাই। আচ্ছা আচ্ছা, বুঝছো, আচ্ছা বুঝছি। পুরাটা তুই কি 3.4 পর্যন্ত করছো? হ্যাঁ। ও ভেরি গুড। তো তাহলে এটা পুরাটার আর কি নিতে হবে, বুঝছো। তো এটা আসার কথা, তো করে দেই দেখি, হাফ ইনটু 0.5 সেন্টিমিটার, এটা তো সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 100 ইনটু ফোর্স হলো 1, দেন এখানের জন্য হাফ ইনটু 1 প্লাস 1.5 ইনটু 1 বাই 100, এরপর এখানের জন্য হাফ ইনটু 1.5 প্লাস 2.9 multiplied by 2 by 100, আর এখানে হাফ ইনটু এটা কত 2.9
plus 4 times 2/100 কত আসে so half into 0.5 by 100 into 1 plus half into 2.5 by 100 plus half into 4.4 times 2/100 plus half into 6.9 into 2/100 কত সংখ্যকটা বলছে 0.016 ও সরি দাঁড়াও তোমারটাই তো ঠিক ছিল 3.4 পর্যন্ত আমরা ইয়ে করব এটা তো লেন্থ বলে দিছে না আনিসা এটা 3.4 পর্যন্তই নিব তো এটা এতটুকু পর্যন্ত 3.4 টা কোথায় 3.4 হলো এখানে তো এতটুকু জায়গার জন্য যদি বের করি এতটুকু জায়গার এরিয়া কি আসে হাফ ইনটু 2.9 plus 3.2 into 0.5 by 100 এগুলি প্লাস করো তো এই চারটা দেখো তো কত আসে ভাইয়া 0.074 0.074 এত বড় আসে হ্যাঁ 0.06 দেখাইতে বলছে এটা কিসে কত 0.064 দেখি এক মিনিট into 2.5 পুরাটা বাইরের এখানে পুরাটাকে ট্রাপিজিয়াম ধরে করলে কত আসে দেখো তো আনিসা আরেকবার আগে যে সেপারেট দুইটা নিছিলাম তো এটার জন্য একটা পুরাটা নিছি যে এখানে একটা এটা সেকেন্ডটা আর এটা 3 নাম্বারটা এটা দেখো তো কত হয় ভাইয়া 0.0725 তাহলে পুরোটা এত বেশি আসে এরকম হতেছে কেন ওটার রেঞ্জ কত দিচ্ছে counting 1 centimeter square is approximately 51 to 52 square এরকম So, 0.07
তাহলে কাউন্টিং দ্য নাম্বার অফ স্কোয়ার করে খেয়াল করি এটা মিলে নেই। সেন্টিমিটার এক্সটেনশন 2.4 সেন্টিমিটার এক্সটেনশনের জন্য একটা স্কোয়ারে কত হবে? একটা স্কোয়ারে কত এনার্জি? 0.25 divided by 100 into 0.5 নিউটন। একটা স্কোয়ারের এনার্জি কত? একটা স্কোয়ারের এনার্জি হলো 1/800, তাই তো? একটা স্কোয়ারের এনার্জি হলো এতটুকু। ওকে, সো এটা 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 So 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 17, 18, 19, 24, 25, 27. এখন এইটা আর এই যে এখানে ছোট এতটুকু এটা মিলে 42, এইটা আর এইটা মিলে 43, তারপরে এইটা আর এই ছোট এতটুকু মিলে 44, এইটা and এইটা মিলে 45, তাহলে পরে তো বেশি আসবে 46, 6টা স্কোয়ার এখানে আরো 3.6টা স্কোয়ার আছে, তারপরে এখানে হাফ স্কোয়ার হতে হলে এখানে আরো 4টা স্কোয়ার, অলরেডি 50টা স্কোয়ার হয়ে গেছে। তো এখানে 51, এখানে মধ্যে 52, 52টা স্কোয়ার, 53টা স্কোয়ার এরকম আসে, বুঝছো আনিসা? হ্যাঁ ভাইয়া। তাহলে টোটাল 52টা স্কোয়ার, একটা স্কোয়ারে হলো 1/800, 0.065। এখন তো তাদের অ্যান্সারের কাছে আসছে। এটা কাউন্টিং দ্য নাম্বার অফ স্কোয়ার করে তারা এত ছোট রেঞ্জ দিল কেন? নরমালি তো রেঞ্জ তো কত বড় থাকে। Calculation of correct area using counting the number of square or trapezium for an extension of এত to এত।
ঠিক আছে? তো তাহলে কাউন্টিং দ্য নাম্বার অফ স্কোয়ার গুলি করে এরপর বের করতে হবে। হ্যাঁ, এক্সাম টাইমে তো করতে গেলে অনেক সময় চলে যাবে, 2 মার্কের জন্য এত বড় একটা কাজ। এখন নরমালি এই কাজটা করাটা সবচেয়ে সেফ, যে এই জিনিসটা কি করব, যে ফার্স্টে এমন কাজ, ফার্স্টে এই জায়গাটা ট্রায়াঙ্গেল বের করবে, দেন বাকি যে এরিয়াটা থাকবে, বুঝছো, এক্সট্রা যে পার্টটুকু থাকবে এরিয়া আন্ডার দ্য গ্রাফের নিচে যেটা নেওয়া হয় নাই, ওইটাকে তখন কাউন্টিং দ্য নাম্বার অফ স্কোয়ার করবো। তাহলে আমাদের স্কোয়ার গুনার কাজটা কমে যাবে। বুঝতে পারছো আনিসা? হ্যাঁ ভাইয়া হচ্ছে। তাহলে একটু তাড়াতাড়ি হবে। ওকে, তাহলে এখানে আরেকবার করে দেখি। So half into 3.4 by 100 into 3.1 3.2 যেটাই না 3.15 আসে, তো তো যেটা নিলাম। এরপরে এই পার্টটুকু এখানের জন্য কাউন্টিং দ্য নাম্বার অফ স্কোয়ার, একটা স্কোয়ার হলো 1/800, এখানের মধ্যে কয়টা স্কোয়ার আছে, এরকম। তো এখান থেকে ওই অ্যাপ্রক্সিমেটলি নাম্বার অফ স্কোয়ার গুনে দেন করলে আবার মিলার কথা। ওকে, জি ভাইয়া। আছে। তো তাহলে এটা গেল কোয়েশ্চেন নাম্বার 26। এরপরে কোয়েশ্চেন নাম্বার কোনটা প্রবলেম আছে একটু বলো। ভাইয়া 27 এর সি নাম্বারটা। এটা হ্যাঁ। কি বলছে? The student eats a packet of crisps and then uses the exercise device. ওরে বাপরে, চিপস খায় দেখতেছে যে কতটুকু এনার্জি পাই। The energy content in the packet of crisps is 540 kilojoule. Okay. During the exercise, this energy is converted and 20% of it is converted to mechanical work, যে ওরকম কাইনেটিক এনার্জির জন্য দৌড়াদৌড়ি করতেছে ওইটার জন্য। তো বলতেছে the student extends the device fully 15 times in 1 minute. তো 1 মিনিটে 15 বার কি করছে, এক্সটেন্ড করছে। An accurate value for the work done in fully extending the device is এত। তো তাহলে একবার এক্সটেন্ড করলে 14.7 জুল। তো তাহলে 15 বার এক্সটেন্ড করলে কত এনার্জি হবে, ইনটু করলে পেয়ে যাব নাকি? তো এখন বলতেছে ক্যালকুলেট দ্য টাইম ইট would take the student working at this rate to transfer 25% of the energy to mechanical work. তো তাহলে দেখো এনার্জি টোটাল পাইছে কত, চিপস খায়ে এত এনার্জি নাকি তাবিও? জি ভাইয়া। এখন এই পুরো এনার্জিটা তো আর মেকানিক্যাল ওয়ার্কে যাবে না, মেকানিক্যাল ওয়ার্কে যাবে কত, 25% অফ দিস এনার্জি নাকি? তো তাহলে এই এনার্জি যে 540 কিলো জুলের 25% মানে কি 1/4 যাবে মেকানিক্যাল ওয়ার্কে। তো তাহলে কত যাবে, 135,000, তাই তো? বুঝতে পারতেছো কি বললাম আনিসা? জি ভাইয়া। তাহলে দিস উইল বি দা টোটাল এনার্জি যেটা স্টুডেন্টটা কি করবে, এক্সারসাইজ করে বার্ন করবে। তো এখন সে কি করে, 1 মিনিটে সে 15 বার ডিভাইসটাকে এক্সটেন্ড করে। তো তার মানে 1 মিনিটে কত এনার্জি, 15 ইনটু 14.7, আর 1 মিনিটে কত টাইম, 60 সেকেন্ড। তো এখানে থেকে আমরা পাওয়ার পাবো না নাকি? তো পাওয়ার ইজ ইকুয়াল টু কত, এইটা 147/40। তো এটা হলো পাওয়ার আর এটা হলো এনার্জি। তো এই এনার্জি খরচ করতে এই রেটে কত সময় লাগবে, পাওয়ার ইজ ইকুয়াল টু এনার্জি বাই টাইম। তো তাহলে টাইমটাকে সাবজেক্ট করে পেয়ে যাব না? জি ভাইয়া, বুঝছি। ওকে,
এরপরে কোশ্চেন নাম্বার 28. Okay, 28 a problem 9. 29A3. Okay, so 29A3 তো নাই, A2 তো ছিল। আচ্ছা ঠিক আছে। তো এখন পাইল ড্রাইভার দিয়ে কি করে, ওই যে আমাদের পিলার আছে না, যে বিল্ডিংটাকে সাপোর্ট করার জন্য যে পিলার আমাদের কি করতে হয়, পিলার দিয়ে বিল্ডিং এর ওয়েটটাকে ধরে রাখে আর কি। তো এখন বলতেছে pile drivers have been used for centuries to push piles into the ground for use as foundations of buildings and other structures. আচ্ছা, a large mass, the driver is raised and then dropped onto an object that is to be pushed into the ground. তো তাহলে এরকম, এই হলো গ্রাউন্ড, এই তোমার পিলারটা, বুঝছো, এই হলো পিলারটা, যেটাকে কি করা হবে, গ্রাউন্ডের ভিতরে ফোর্স করে তাকে গাঁথা হবে। তো এখন উপর থেকে কি করে, মনে করো একটা হ্যামার টাইপ কিছু জিনিস, একটা হ্যামার টাইপ কিছু জিনিস উপর থেকে ছেড়ে দেয়, তো তখন হ্যামারটা এসে কি করবে, এই পিলারের উপর একটা বাড়ি মারবে, তো তখন পিলারটা কি করবে, গ্রাউন্ডের ভিতরে নিচে যাবে। বুঝতে পারছো প্রভা? ওকে, তো এখন বলতেছে the picture shows the pile driver that was in use in the 17th century. ওকে, এটা দেখতে অনেক আমাদের হেল্প হইলো, বুঝতে পারলাম। তো এখন A1 এ কি বলতেছে, the driver on the pile driver above had a mass of এত কেজি and was dropped from a maximum height of এত। তো এখন এনার্জি ট্রান্সফার কত, এটা বলছে এত শো করছো। এখন বলতেছে in one instant 40% of this energy is usefully to drive the pile into the ground. So তাহলে উপরে এনার্জিটা পাইছিলা কত, 50 জুলের কাছাকাছি শো করতে বলছে, কত আসছিল তোমার? 48,000 joule. তাহলে 48,000 জুল। ওকে, তো তাহলে 48,000 জুল ছিল তোমার টোটাল এনার্জি। তো এই এনার্জির 40% ইউজফুল ফর্মে কনভার্ট হবে, মানে কি, the energy will be used to drive the pile into the ground. So তাহলে এই এনার্জির 40% প্রথমে বের করবা নাকি প্রভা? তো তাহলে এই এনার্জির 40% কত, 1920, তাই তো? আচ্ছা, সো দিস ইজ দ্য এনার্জি যেটা ইউজফুলি কাজ করবে, কি করবে, পাইলটাকে মাটির নিচে গেড়ে দিবে। কতটুকু নিতে পারছে সে মাটির নিচে, 0.20 মিটার। তো এখন দেখো এটা কি একটা ওয়ার্ক ডান না বলতো, যে মাটির কি আছে, একটা রেজিস্টিভ ফোর্স আছে নাকি? আচ্ছা সরি, এখানে কি ইয়ে কম দিছি, সরি আরেকটা জিরো হবে। আচ্ছা, তো তাহলে মাটির একটা রেজিস্টিভ ফোর্স আছে, রেজিস্টিভ ফোর্সটার এগেইনস্টে কি করা হচ্ছে, ওয়ার্ক ডান করা হচ্ছে। এন্ড কতটুকু নিচে নেওয়া হয়েছে, 0.20 মিটার নিচে নেওয়া হয়েছে। তো এখন বলতেছে যে ডিটারমাইন দ্য রেজিস্টিভ ফোর্স অ্যাক্টিং অন দ্য পাইল অ্যাজ ইট মুভস থ্রু দ্য গ্রাউন্ড। তো তাহলে এটা কি হবে, আমরা কি জানি, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হোয়াট প্রভা? ফোর্স ইনটু ডিসটেন্স মুভড ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। তো তাহলে এই ফোর্সের এগেইনস্টে যে কাজ করতেছি, ওয়ার্ক ডানের ভ্যালু হলো 19,200 আর ডিসটেন্স কভারড হলো 0.2। তো তাহলে এটার থেকে আমরা ফোর্সের ভ্যালুটা বের করতে পারবো না, W ইকুয়াল টু FT ফর্মুলা দিয়ে? তাহলে ওই জিনিসটা হওয়ার কথা দেখি। So 40% of this energy বের করলো, দেন এটার করেসপন্ডিং ফোর্স বের করলো। এরপরে 30, ওকে 30 থেকে 35 পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? 35 আর 32B 32B
ওকে 32b। তো এখন state and explain the property of sandstone that allow it to carry the seismic wave। এই যে স্যান্ডস্টোনটা দেখছো কি হয়েছে, এখানের মধ্যে এরকম ফল্টিং হয়েছে, এখানের মধ্যে ফোল্ডিং হয়েছে, যে সে কি হয়েছে, সে কম্প্রেসিভ ফোর্স, এই যে এখানের মধ্যে কোশ্চেনটা পড়ি দেখে, sandstone is able to fault, fold and carry earthquake waves। কি হয়েছে দেখো, faults can occur if the temperature of the sandstone is low enough for it to become brittle। যে টেম্পারেচার যদি কমে যায় তো তখন কোন একটা কিছু কি ব্রিটেল হয়ে যায়, মানে কি ইজিলি ভেঙে যায়, বুঝতে পারছো? তো তাহলে টেম্পারেচার অফ দা স্যান্ডস্টোন যদি কম থাকে তো তখন এটা কি হয়, যদি কোন একটা আর্থকোয়েক হয় তো তখন তার ভেঙে যাওয়ার টেন্ডেন্সি থাকে বেশি। আর যদি টেম্পারেচার বেশি থাকে তো তখন কি তার মধ্যে ইলাস্টিক প্রপার্টি থাকে, যে সে তত ইজিলি ভাঙে না, বুঝছো আনিসা? সে তখন কি করতে পারে, সে তখন ফোর্স আসলে পরে ডিফর্ম হবে কিন্তু ভাঙবে না, যে ফোল্ড হয়ে গেছে, যে সে এরকম কি হয়েছে, নরমাল শেপ থেকে সে ওয়েভি শেপে চলে আসছে, কিন্তু সে ওখানে কি করে নাই, ব্রেক করে নাই। তো তাহলে এখানের মধ্যে বলতেছে যে স্টেট এন্ড এক্সপ্লেইন দ্য প্রপার্টিজ অফ স্যান্ডস্টোন দ্যাট অ্যালাউ ইট টু ফোল্ড। তো তাহলে ফোল্ড করতে পারতেছে কেন, তার ওই ইলাস্টিক প্রপার্টির জন্য। এখন বলতেছে সাইসমিক ওয়েভ এনার্জি কেন এখানের মধ্যে ক্যারি করতে দেয়, এখানের মধ্যে কি হবে, যে যখন নাকি ফোর্স আসবে সে তখন কি হবে, ফোর্সটাকে, যে সাইসমিক ওয়েভের কি আছে, একটা প্রেসার আছে না, তো এখন এই প্রেসারের জন্য সে কি করবে, ডিফর্ম হবে, দেন আবার প্রেসার সরে গেলে সে কি করবে, সুন্দর মতো তার পজিশনটা রিটেইন করতে পারবে। কেন জন্য বলতেছে এটা কি, এটা দেখ কোথায় গেল, লেটস সি, ইলাস্টিক বিহেভিয়ারটা কি করলো, রিটার্নস টু দা অরিজিনাল শেপ অর পজিশন, যখন নাকি কি করা হয়েছে, ফোর্সটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। যে আর্থকোয়েক তো সারাক্ষণ হয় না, যখন হইলো তখন ডিফর্ম হবে, যখন ফোর্সটা চলে গেল তখন সে আবার কি করবে, আগের পজিশনে ফেরত চলে আসবে, বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে আচ্ছা, তার 1 মিনিট, একটা কল আসছে। ওকে, তো তাহলে পরে আমরা যে জিনিসটা বলতেছিলাম এটা কত নাম্বার গেল, কোশ্চেন নাম্বার, গেল কোশ্চেন নাম্বার 32। এরপরে 35 এর প্রবলেম, 35 এর আগে কোনো প্রবলেম আছে আর? Okay, 35 এর আগে প্রবলেম না থাকলে লেটস গো টু 35। 35 এ কি হয়েছে, 35 এ দেখা যায় আগের ব্যাচের সমস্যা ছিল। ওকে 35 এর এ নাম্বার, দেখো এখানের মধ্যে কি হয়েছে, প্রভাব, a copper wire and a steel wire of identical length। তো তার মানে কি লেন্থ সমান আর সোল্ডার্ড টুগেদার, তো তাহলে সোল্ডারিং করে দুইটাকে একসাথে লাগাই দিছে। এখন বলতেছে দা কম্পাউন্ড ওয়্যার, মানে কি দুইটা একসাথে কম্বাইন করলে একটা কম্পাউন্ড জিনিস ক্রিয়েট হইলো। সো তাহলে কপার আর স্টিলের এই ওয়্যারটা কি হইলো, ইজ স্ট্রেচড বাই ফোর্স এফ এন্ড দ্য টোটাল লেন্থ ইনক্রিজেস বাই এত। সো তার মানে টোটাল এক্সটেনশন কত হয়েছে, 0.010 মিটার। ঠিক আছে, ভালো কথা। তো এখন আমাদের কাছে ইনফরমেশন দিচ্ছে কি, ক্রস সেকশনাল এরিয়া অফ কপার, ক্রস সেকশনাল এরিয়া অফ স্টিল, ইয়াং মডুলাস অফ কপার, ইয়াং মডুলাস অফ স্টিল। তো ক্রস সেকশনাল এরিয়া অফ কপার আর ইয়াং মডুলাস অফ কপার, এটা দিয়ে আমরা কি করতে পারবো, আমাদের রিকোয়ার্ড ইনফরমেশন, এখানে আমাদের লাগবেটা কি, বলতেছে শো দ্যাট দ্য এক্সটেনশন অফ দ্য কপার ওয়্যার ইজ অ্যাবাউট টুয়াইস দ্য এক্সটেনশন অফ দ্য স্টিল ওয়্যার। তো এখন দেখো ব্যাপারটা কি, দোনোজনকে সেম ফোর্স পাচ্ছে নাকি প্রভা, ফোর্স দোনোজনের সমান, অরিজিনাল লেন্থ দোনোজনের সমান, এটা নিয়ে কোনো কনফিউশন আছে? ওকে, সো এখন ইয়াং মডুলাস কে এরকম লেখা যায় না যে ইয়াং মডুলাস ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু অরিজিনাল লেন্থ ডিভাইডেড বাই এরিয়া ইনটু এক্সটেনশন, নাকি? তো এখন দেখো
এক্সটেনশনটাকে সাবজেক্ট করলে কি আসে? এক্সটেনশন ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু অরিজিনাল লেন্থ ডিভাইডেড বাই এরিয়া ইনটু ইয়াং মডুলাস, রাইট? তো তাহলে কপারের জন্য এক্সটেনশনের একটা এক্সপ্রেশন বের করলাম, স্টিলের জন্য এক্সটেনশনের একটা এক্সপ্রেশন বের করলাম। তো এই দুটো এক্সপ্রেশন নিয়ে কোনো কনফিউশন আছে? ফোর্স আর অরিজিনাল লেন্থ জানার দরকার নাই, দুটোটাই সমান সমান, কাটাকাটি চলে যাবে। আর এরিয়া আর ইয়াং মডুলাস আমাদেরকে দিয়ে দিচ্ছে, রাইট? তো তাহলে এখন যদি আমরা কি করি, তাদের এক্সটেনশন গুলা রেশিও বের করি, তো ওখানে থেকে পেয়ে যাব যে কে কত টাইমস বেশি এক্সটেন্ড করে। বুঝতে পারলা? হ্যাঁ বুঝছি। ওকে, তো তাহলে এক্সটেনশন অফ কপার ডিভাইডেড বাই এক্সটেনশন অফ স্টিল ইজ ইকুয়াল টু 2.25। তো তার মানে অ্যাবাউট টুয়াইস দ্য এক্সটেনশন অফ দ্য স্টিল ওয়্যার। তো ওই জিনিসটা শো হয়ে গেল। তো এটা ছিল A1। A2 তে বলছে হেন্স ক্যালকুলেট দ্য এক্সটেনশন অফ দ্য কপার ওয়্যার। তো এখন তাহলে কপার ওয়্যারের এক্সটেনশন কত হবে? দেখো রাফিন, তুমি তো এইখানে একটা এক্সপ্রেশন বের করছো দুইটা এক্সটেনশন নিয়ে, আর একটা এক্সপ্রেশন আমরা কি জানি বলো তো রাফিন? এক্সটেনশন অফ কপার আর এক্সটেনশন অফ স্টিল মিলে কত হবে? 0.010 হবে না? তো তাহলে এইখানের একটা ইকুয়েশন, এইখানের একটা ইকুয়েশন, এখন তুমি সাইমালটেনিয়াস সলভ করে বের করতে পারবা। বুঝতে পারছো? কপারেরটাকে সাবজেক্ট করে ওইটা বের করবা। ঠিক আছে রাফিন? ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 36 এর সি। সি এখানে কি হয়েছে? The graph below shows the forces acting between two atoms consists of repulsive force and an attractive force. At equilibrium position, the sum of these forces is zero. যে যতটুকু রিপেল করতেছে ততটুকু অ্যাট্রাক্ট করতেছে, তো ওই জায়গাটায় কি হবে? স্টেবল থাকবে। যখন নাকি নিউক্লিয়াস গুলি বেশি কাছে চলে আসে তখন রিপালশনটা বেড়ে যায়, আবার নিউক্লিয়াস গুলি বেশি দূরে চলে গেলে তখন কি হবে? বেশি লম্বা হয়ে যাবে, যে বেশি এক্সটেন্ড হয়ে যাবে, তো তখন টেনশন ফোর্সটা মানে অ্যাট্রাকটিভ ফোর্সটা তখন বেশি কাজ করবে, এমন টাইপের ব্যাপার। আর ইকুইলিব্রিয়ামের সময় নিউক্লিয়াসের রিপালশন আর এই তাদের মধ্যে বন্ডিং এর অ্যাট্রাকশন, এই দুটা কি হবে? সমান সমান হবে। এখন বললো কি? এখন বললো যে use the graph to explain why the forces between atoms are attractive when they are pulled apart and repulsive when they are pushed together. এখন জিনিসটা দেখো, ফোর্সের পজিটিভ অ্যাক্সিসে কোন ফোর্স আর নেগেটিভ অ্যাক্সিসে কোন ফোর্স বলো তো? পজিটিভ এ টেনশন, নেগেটিভ এ কম্প্রেশন। এখানের মধ্যে পজিটিভটা কিন্তু উল্টাটা, পজিটিভটা রিপালসিভ ফোর্স দেখাইছে, তাই না? বলো তো, রিপালসিভ ফোর্সটা কিন্তু পজিটিভ অ্যাক্সিসে। তো তার মানে কি, যখন কাছে নিয়ে আসবা মানে যখন পজিটিভ ফোর্স অ্যাপ্লাই করবা তখন ওখানের মধ্যে কি হবে? রিপেল করবে। যে ডিসটেন্স যত কমাবা, এই যে দেখো ডিসটেন্স বিটুইন অ্যাটমস যত কমাবা তত কি হয়? রিপালসিভ ফোর্সটা বাড়ে, নাকি আনিসা? হ্যাঁ। তো অ্যাটম গুলোর মধ্যে ডিসটেন্স যত কমাই দিবা তত কি হবে? তাদের মধ্যে রিপালসিভ ফোর্স বাড়বে। আর তোমার অ্যাট্রাকটিভ ফোর্সের এখানের মধ্যে কাজটা কি? অ্যাট্রাকটিভ ফোর্সের এখানের মধ্যে কাজটা হলো উল্টা, যে যখন নাকি তুমি তাদের মধ্যে ডিসটেন্সটা ইনক্রিজ করবা, যে যত দূরে নিয়ে নিবা তখন কি বন্ডটা স্ট্রেচ হবে, তাই না? তো বন্ড যত স্ট্রেচ হবে তত কি টেনশন ফোর্সটা কাজ করবে, এন্ড দ্যাট টেনশন ফোর্স উইল অ্যাক্ট অ্যাজ দ্য অ্যাট্রাকটিভ ফোর্স। এখন এই জিনিসটা খেয়াল করো যে গ্রাফের শেপটা একটা কি হইতেছে? একদম শার্প একটা ডিক্রিজ দেখাইছে, তাই না আনিসা? যে বলতে গেলে এই ডিসটেন্সের পরে, যে দেখো এই ডিসটেন্সের পরে কোনো রিপালসিভ ফোর্সই নাই, আছে? না। কিন্তু এই ডিসটেন্সের পরে অ্যাট্রাকটিভ ফোর্সটা কিন্তু কাজ করে, তাই না? তো তার মানে when the distance is greater than this, এই যে এই x দিয়ে রাখলাম মনে করো, তো এই x ডিসটেন্সের থেকে ডিসটেন্স যদি বাড়ায় দাও অ্যাটম গুলোর মধ্যে, তো তখন কি হবে?
there will be no repulsive force but only the attractive force. তো তখন কি হবে, যখন they are pulled apart তখন তাদের মধ্যে attractive force কাজ করবে। আর যখন নাকি পুশ করা হয়, পুশ করলে পরে দেখো কি হয়, পুশ করলে পরে দেখো এই ডিসটেন্সের জন্য তোমার রিপালসিভ ফোর্সের ভ্যালু অ্যাট্রাকটিভ ফোর্সের ভ্যালু ডিফারেন্স। যখন নাকি তুমি কি করবা, ইকুইলিব্রিয়াম থেকেও আরো কাছে নিয়ে আসবা, তখন কি হয়, রিপালসিভ ফোর্সটা হলো অ্যাট্রাকটিভ ফোর্সের থেকে কি বেশি, যে রিপালসিভ ফোর্সটা বড়, অ্যাট্রাকটিভ ফোর্সটা কি ছোট। তো ইকুইলিব্রিয়ামের যত কোথায় আসবা আনিসা, ইকুইলিব্রিয়ামের যত লেফট সাইডে আসবা তত রিপালসিভ ফোর্সের ভ্যালুটা বেশি থাকে, ইকুইলিব্রিয়ামের যত রাইটে যাবা তত কি হবে, অ্যাট্রাকটিভ ফোর্সটা বেশি থাকে। বুঝতে পারছো প্রভা? এই জিনিসটা আমরা এক্সপ্লেনেশনটা যদি দেখি, এক্সপ্লেনেশনে তারা কি বলছে। When pushed together the repulsive force is greater because the repulsive graph is steeper, যেটা বলছিলাম যে ওখানের মধ্যে স্টিফনেসটা কি বেশি, তো পুশ করলে পরে রিপালসিভ ফোর্সটা অনেক তাড়াতাড়ি কি করে, ইনক্রিজ করে। আর সেপারেশন ইনক্রিজ করলে কি হয়, when pulled apart the repulsive force is smaller or the repulsive force is zero but attractive force is still present। ওই যে আমরা x দিয়ে একটা পজিশন দেখাইলাম না মাত্র প্রভা, যে ওখানে রিপালসিভ ফোর্স নাই কোনো, কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্স ঠিকই কি করতেছে, এক্সিস্ট করতেছে, তাই না? বুঝতে পারছো এখন? এরপরে কোশ্চেন নাম্বার 37, 38, ওকে 38 এর প্রবলেম আছে, 38 এর B1C1। ওকে, তো তাহলে B1C1 এখানের মধ্যে কি বলতেছে, both nylon and copper can be used to make fishing line। এখন কপার ফিশিং লাইন সিঙ্ক faster than those made of nylon। তো নাইলন দিয়ে বানানো যেগুলা, ওগুলা এত বেশি কি করে না, ডুবতে চায় না, কিন্তু কপার দিয়ে বানানো গুলি ইজিলি কি হয়ে যায়, সিঙ্ক হয়ে যায়। তো বলতেছে this makes copper fishing lines more suitable for deep water fishing, যে বেশি গভীর পানিতে, যে মাছ যদি বেশি নিচে থাকে আর তোমার বড়শির এই হুকটাই যদি না ডুবে, যে নিচে যদি না যায়, তো তাহলে কি বড়শিটা উপরে থাকলে ওখানে কি কোনো মাছ ধরবে, ওখানে তো কোনো মাছ ধরবে না। তো তাহলে এখানের মধ্যে কাজ থেকে বড়শিটাকে নিচে ডুবতে হবে। এখানের মধ্যে বলতেছে by considering the forces acting on the submerged line, explain why nylon is less suitable for deep water fishing, include a suitable calculation in your answer। তো both line have the same cross sectional area, তো cross sectional area দোনোজনের সেম, যেটা হলো এত। তো এখন ডেনসিটি অফ সল্ট ওয়াটার, weight of 20 meter copper line, weight of 20 meter nylon line। তো এখন এখানের মধ্যে খেয়াল করো যে কপার লাইনের ওয়েট দেওয়া, নাইলনের ওয়েট দেওয়া। সো হোয়াট হ্যাপেন্স ওভার হিয়ার, তোমার কোন একটা কিছু সিঙ্ক করার জন্য কি হইতে হবে বলতো রাফিন, the weight must be greater than upthrust, নাকি? So weight of a 20 meter copper line কত হয়, W equal to mg, mass মানে হলো density into volume into g। তো ডেনসিটি কত, ডেনসিটি অফ, আচ্ছা এখানে তো ওয়েট দেওয়া আছে, এটা এখানে কি করতেছি, আপথ্রাস্টের জন্য করব। তো ওয়েট আমরা অলরেডি জানি, তো ওয়েট হলো 0.220। এখন আপথ্রাস্টটা দেখি যে কপারের জন্য আর এর জন্য, নাইলনের জন্য, দোনোটার জন্যই তো সেম। আপথ্রাস্ট ইজ ইকুয়াল টু কি, ডেনসিটি অফ ফ্লুইড ইনটু ভলিউম অফ অবজেক্ট ইনটু জি। ডেনসিটি অফ ফ্লুইড হলো কত, 1030। ভলিউম কত হবে দেখো তো রাফিন, এটাকে একটা ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আর লেন্থ কত
20, তো তাহলে এখানে থেকে ভলিউম পাবা না 1.30 into 10 to the power minus 7 into 20 মিটার into g, যে 9.81। তো এটা করলে পরে কত আসে দেখো তো, আপথ্রাস্টের ভ্যালুটা 0.026 এটা আসে। ওকে, সো তাহলে দেখো কপার লাইনের ওয়েটটা কি আপথ্রাস্টের থেকে বড় নাকি ছোট? কপারের ওয়েটটা হলো বড়, তো তাহলে কপার কি করতে পারবে, সিঙ্ক করতে পারবে। নাইলনেরটাও বড়, নাইলনের ওয়েটটাও গ্রেটার, কিন্তু নাইলনের ওয়েটটা কি কম বড়, তো তাহলে নাইলনটা কি করবে, কম সিঙ্ক করবে। ঠিক আছে, বুঝতে পারছো রাফিন? ওকে, তো তাহলে এটা গেল B1। এরপর সি নাম্বারে প্রবলেম আছে, সি নাম্বারটা দেখি। Some people using fishing lines that have been pre-stretched by loading and unloading. তো pre-stretched মানে কি, আগেই লোড করে আনলোড করে, লোড করে আনলোড করে ওরকম একটা ফিশিং লাইন ইউজ করে। তো এখন বলতেছে sketch the force extension graph for a copper line during the process of pre-stretching। তো তাহলে এখানের মধ্যে pre-stretching আর এখানের মধ্যে হবেটা কি, যে ফোর্স এক্সার্ট করবে দেন ওইটাকে কি করবে, রিমুভ করবে। তো তখন এখানে আমাদের একটু আগে যেমন টাইপের গ্রাফ দেখছিলাম না, তো ওরকমই হওয়ার কথা। দেখি, এই যে ফোর্স এক্সার্ট করবা, দেন এটাকে রিলিজ করে দিলে সে কি করবে, পার্মানেন্ট একটা ডিফরমেশন শো করবে। বুঝতে পারছো প্রভা? ওকে, এরপর C2 তে বলছে কি, যে সাজেস্ট আ রিজন ওয়াই সাম পিপল প্রেফার টু ইউজ দিস টাইপ অফ লাইন। কেন? তো তাহলে এটা কি হয়, ইজিলি এক্সটেন্ড হয়, যে এটা আরো বেশি কি থাকে, ফ্লেক্সিবল থাকে। যে অলরেডি তো তার ইলাস্টিক লিমিট এক্সিড করা, তো অল্প একটু এক্সটেনশন হলে অনেক বড় একটা ডিফরমেশন দেখাবে, আর অল্প একটু ফোর্সের জন্য বড় ডিফরমেশন দেখাবে, তো সেনসিটিভিটি বেশি। তো মাছ ধরলে ইজিলি কি করে ফেলা যায়, সেন্স করা যায়। বুঝতে পারছো? ওকে, আচ্ছা অলরেডি আজান দিয়ে দিচ্ছে। আর তো তাহলে আজকে আমরা একটা কাজ করি, আজকে আমরা এই কোশ্চেন নাম্বার 38 এর এখানে শেষ করি, বাকি যে কোশ্চেন গুলো এটা আমরা সামনের ক্লাসে করব। ওকে আনিসা? সানডে? হ্যাঁ হ্যাঁ, সানডে। আচ্ছা। ওকে, এখানে আমরা ক্লাসটা শেষ করি। আল্লাহ হাফেজ।